বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আইনুদ্দিন, একজন সাবেক প্রধান শিক্ষক। চলমান দেশের অবস্থা নিয়ে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা শিক্ষক, অনেক দিন হলো শিক্ষকদের হাতের থেকে বেত কেড়ে নেওয়া হয়েছে। বেত আগে যখন শিক্ষাদান করা হতো তখন শিক্ষকদেরকে বেতের মাধ্যমে ছাত্রছাত্রীদের শাসন করতে হতো এবং তাদের লেখাপড়া আদায় করে নিতে হতো। কিন্তু শিক্ষকদের হাতের বেত সরকার তুলে নিয়েছে। তারা শিক্ষকদের উপর দায়িত্ব দিয়েছে বেতবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে হবে। এরই আলোকে সারা দেশব্যাপী শিক্ষকরা বেতবিহীন শিক্ষার্থীদের মানুষ করছে, তাদের আলোকিত মানুষ করছে। তো দেশের চলমান যে অবস্থা তারই প্রেক্ষাপটে যখন আমাদের দেশে কোমলমতি শিক্ষার্থীরা একটি দাবি দেওয়া নিয়ে উপস্থিত হয়েছিল, তখন আমি মনে করি প্রথম দায়িত্ব ছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের। যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, ভিসি, ওনার দায়িত্ব ছিল শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি, সে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে, কারণ যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয় তাদের কিন্তু কিছু নেতা নির্ধারণ হয়। সেই শিক্ষার্থীদের নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করে তোমাদের দাবি দেওয়া কি, শান্তিপূর্ণ উপায়ে সেই দাবি দেওয়াগুলো পূরণ করা যায় কিনা সরকারের সাথে। আপনারা সবাই জানেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে তাহলে শিক্ষার্থীরা কোন মন্ত্রণালয়ের অধীনে, সেই মন্ত্রণালয়ের সাথে, সেই মন্ত্রীর সাথে, সেই সচিবের সাথে প্রথমে কথা বলা দরকার ছিল। যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া পূরণ করা সম্ভব নয়। আর মন্ত্রণালয়ের বা সচিবের দায়িত্ব ছিল সরকারের সাথে বসে সরকারের নীতি নির্ধারক যারা, তাদের সাথে বসে এর সমাধান করা। কিন্তু দেখেন কি হয়ে গেল, একটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলন বাস্তবায়ন হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে। কোমলমতি শিক্ষার্থীরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা লেখাপড়া করতে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করছে। তাদের বাবা মা, তাদের নিজেদের চাওয়া পাওয়া, তাদের আত্মীয়স্বজনের চাওয়া পাওয়া, তারা আলোকিত মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে, পরিবার তথা সমাজের জন্য তারা অবদান রাখবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। আপনারা দেখেছেন শিক্ষার্থীদের সাথে সবাই কিন্তু কড়া ভাষায় কথা বলেছে। কেউই শিক্ষার্থীদের সাথে নরম সুরে তাদেরকে আদর করে কেউ কথা বলেনি। আমার মনে হয় শিক্ষার্থীদের সাথে যদি আদর করে কথা বলতো, শিক্ষার্থীদেরকে আদর করে কাছে টানতো, কাছে ডাকতো, তাহলে কিন্তু এত বড় একটা বিপর্যয়ের অবস্থার সৃষ্টি হতো না। তাহলে আমরা এই দায় কার উপর চাপাবো? শিক্ষার্থীরা যখন আন্দোলনে গিয়েছে, সারা দেশব্যাপী শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীরা পুলিশের গুলিতে তারা নিহত হচ্ছে। যখন পুলিশের গুলিতে একজন শিক্ষার্থী নিহত হয় তখন কিন্তু সকল শিক্ষার্থী তারা কিন্তু জেগে ওঠে। এমনিভাবে সারা দেশব্যাপী শিক্ষার্থীরা জেগে উঠেছে। শিক্ষার্থীরা জেগে ওঠার সাথে সাথে শিক্ষার্থীদের মা বাবা, আত্মীয় স্বজন, অভিভাবক, এমনকি
সমাজের যারা সচেতন ব্যক্তি তারাও কিন্তু জেগে উঠেছে। তারাও চাই নাই শিক্ষার্থীদের বুকে বুলেট বিদ্ধ করে কোনো কিছু বাস্তবায়ন হোক। আমরা দেখেছি সবাই কিন্তু শিক্ষার্থীদের সাথে কড়া ভাষায় কথা বলেছে, কেউ নরম সুরে, কেউ কথা বলি নাই, কেউ শিক্ষার্থীদের আদর করে কাছে রাখে নাই, এই শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, তাদের দাবির সাথে সরকারের দাবির মিল রয়েছে। সরকারের দাবি এবং শিক্ষার্থীদের দাবি একই, চাওয়া পাওয়া, কেউ কিন্তু শিক্ষার্থীদের কাছে সেটা প্রকাশ করেনি। আমরা দেখতে পেলাম শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ হলো। মাঝখান থেকে কিছু শিক্ষার্থী জীবন দিল। সারা দেশব্যাপী অনেক নিরীহ মানুষ তারা জীবন দিল এবং তারপরে কি হলো, দেশের অনেক অবকাঠামো, অনেক উন্নয়নমূলক সেবামূলক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেল। এটা কার কারণে? দেশের সরকারের যে অর্থ ব্যয় করে দেশের উন্নয়ন করেন সেটা কিন্তু দেশের জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। এই জনগণ বিদেশ থেকে তারা রেমিটেন্স দিচ্ছে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের কর ট্যাক্স দিয়ে দেশের উন্নয়ন করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন হয় এদেশের মানুষের ট্যাক্সের টাকায়, করের টাকায়। তাহলে আমি যখন জনগণের ট্যাক্স নিয়ে, জনগণের কাছ থেকে কর নিয়ে আমি যখন আমার নিজের জীবিকা নির্বাহ করব, তাহলে জনগণের কি চাওয়া পাওয়া, জনগণের কি চাহিদা, এটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। কোন জনগণ কিছু চাচ্ছে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো গোষ্ঠী আন্দোলনে যাচ্ছে তখনই তাদের কথা না শুনে, তাদের কাছে না টেনে, তাদেরকে পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর টর্চারিং করা হচ্ছে, তাদের উপর জল কামান ব্যবহার করা হচ্ছে, তাদের উপর কাঁদানি ঘাস নিক্ষেপ করা হচ্ছে, তাদের বুকে বুলেট ছুঁড়ে মারা হচ্ছে। সেজন্য আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আমরা যেমন শিক্ষক, আমরা বেদবিহীন এই শিক্ষার্থীদের আলোকিত মানুষ করছি, সেজন্য সরকারের দায়িত্ব যারা রয়েছেন তাদের কাছে আমি বিনয়ের সুরে বলতে চাই, বিনীতভাবে বলতে চাই, নির্যাতন না করে, টর্চারিং না করে, যখনই কোনো জ্ঞাতি গোষ্ঠী বা কোনো সম্প্রদায় আন্দোলনের ডাক দেয় তাদের নেতাদের সাথে বসে যতটা সম্ভব বুঝিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে তাদের জন্য কতটুকু কি করা যায়, তাদের চাওয়া পাওয়া কতটুকু বাস্তবায়ন করা যায়, সেটা কিন্তু করলে এই সংঘাত বা রক্ত দিতে হয় না। একদিকে রক্ত, অন্যদিকে দেশের জানমালের ক্ষতি এবং দেশের উন্নয়নমূলক, ডেভেলপমেন্টমূলক বা দেশের যে সমস্ত অবকাঠামোগত অবস্থান রয়েছে সেগুলো কোনো ঝুঁকির মধ্যে পড়ে না। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের হাজার হাজার ক্ষতি হয়েছে, দেশের অনেক অনেক ক্ষতি হয়েছে, এগুলো অপূরণীয়। তেমনিভাবে এটাও দেখতে হবে এই শিক্ষার্থীদের জীবন চলে গিয়েছে, জীবনের থেকে কখনো সম্পদ কিন্তু কখনো বড় নয়। এই শিক্ষার্থীরা জীবন দিল, তাদের জীবনকে আমরা কখনো আবার ফিরিয়ে দিতে পারবো? হয়তো কিছু সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, সেই সম্পদ ইচ্ছা করলে আবার সেই সম্পদ পূরণ করা যাবে। যে অবকাঠামোগত অবস্থান যে ধ্বংস হয়েছে সেটা হয়তো আবার ফিরে আসবে, কিন্তু যে শিক্ষার্থীরা জীবন দিল, যারা এই জগৎ থেকে চলে গেল, তারা কিন্তু এই সফলতা দেখতে পেল না। তাদের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে, কিন্তু তাদের চাওয়া পাওয়া কিন্তু তারা দেখে যেতে পারল না, তারা উপভোগ করতে পারল না। তাদের যে চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়া যদি রক্তপাত না করে সবাই যদি
কম হোক বেশি হোক সবার সাথে আলোচনা করে সেটা যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। যাই হোক, আমি দুটি কথা বললাম, আমার কথার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বিবেকের কাছে যেটা ভালো লেগেছে, আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কোনো প্রতিহিংসা জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো হয়তো আমার বিবেকের কাছে যেটা খারাপ লেগেছে, আমার বিবেক যেটা মেনে নেয়নি, আমি সেই কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন। আসুন আমরা আমাদের দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলি। আমাদের দেশের উন্নয়ন ত্বরান্বিত হোক। এই দেশটা আমাদের 18 কোটি বাঙালির দেশ। আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সবাই এক কাতারে অবস্থান করে দেশের উন্নয়নের জন্য, দেশের কোনো ক্ষতি না করে, দেশের জনগণের যার যতটুকু চাহিদা রয়েছে তার জন্য কতটুকু পূরণ করা যায় সেই কথা বুলেট নয়, তাদেরকে ভালোবেসে তাদেরকে দিয়ে আমরা যাতে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছ থেকে দোয়া চেয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।